স্মার্ট গ্যালাক্সি, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আবারও তোমাদের কিছু ইন্টারেস্টিং কোশ্চেন্স নিয়ে তোমাদের সামনে। আমরা এর আগের দিন যে সকল যে ক্লাসটা করিয়ে দিয়েছিলাম সেখানে আমরা 20খানা প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম। লাস্ট 20টার প্রশ্ন আমাদের রয়ে গেছে। এটা মুঘল সাম্রাজ্যের পরবর্তী অর্থাৎ পেশোয়া, যেগুলো থেকে তোমার পরীক্ষায় তোমাদের ডাব্লিউবি বলো, কেবি বলো, ক্লার্কশিপ, এগুলোতে পরীক্ষার প্রশ্ন 100% তোমরা দেখতেই হবে। সেটা লাস্ট যে আমাদের পার্টটা রয়েছে সেই লাস্ট পার্টটা, ঠিক আছে। আমি এই পার্টে কিছু কোশ্চেন আমার মনে হচ্ছে আরো কিছু দেওয়া প্রয়োজন। আমি সেটা আজকে ডিসাইড করে নেবো, আজকে রাতে আমি সেটা নিয়ে বসবো। যদি মনে হয় যে এর উপরে আরো কিছু দেওয়া কোশ্চেন মানে প্রয়োজন, তো অবশ্যই সেটা আমরা দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদেরকে আমি স্টুডেন্টস বলে দেবো যে আমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবল বা কেপি কনস্টেবলের যেটা বই রয়েছে, যেটা লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা এএনএম-জিএনএম এর লিঙ্ক যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু সেই বইগুলো তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবে। আর আগের ক্লাস, সেটা অঙ্কের হোক, রিজনিং এর হোক, তোমাদের জিকের হোক, বা তোমাদের ইংলিশের হোক, অবশ্যই সেই ক্লাসের লিঙ্কগুলো কিন্তু পরপর ডেসক্রিপশন বক্সে সাজানো আছে। তো অবশ্যই ওই ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টস একবার করে দেখে নেবে, যারা আগের ক্লাসগুলো করো, ঠিক আছে। তো আমি সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকের যে প্রথম যে মানে কোশ্চেনটা নিয়ে। তো প্রথম কোশ্চেনটা কি রয়েছে সেটা একবার তোমরা এক নজরে দেখে নাও, ঠিক আছে। ওকে, তো আজকের আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা কি আছে বলেছে আমার এখানে। প্রথম প্রশ্নটা আমি একটু অ্যানালাইসিসও করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অমৃতসরের যে আমাদের এক সেকেন্ড স্টুডেন্ট, একবার ইয়ে করে নিই, তোমার সাথে অনলাইনে কানেক্ট করে নিই একবার আমরা। আচ্ছা, এখানে কি বলেছে, অমৃতসর হ্রদে যে হরমন্দির সাহেব নির্মাণ করেন সেটা কে নির্মাণ করেছিল? তোমাদের গুরু অমরদাস, গুরু অর্জুন সিং, গুরু রামদাস, না গুরু হরগোবিন্দ? ঠিক আছে, তো তোমাদের এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে একবার দেখে নাও, তোমরা একবার নিজেরা ট্রাই করে নাও। প্রশ্নটা প্রথম প্রশ্ন যেটা আছে, অমৃতসরের হ্রদে হরমন্দির সাহেব কে নির্মাণ করেছে? গুরু অমরদাস, গুরু অর্জুন সিং, গুরু রামদাস, না গুরু হরগোবিন্দ? তো তোমাদের যে এই প্রশ্নটা রয়েছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, গুরু অর্জুন সিং। আচ্ছা, গুরু অর্জুন সিং কে ছিল এই সম্পর্কে যদি আমি ছোট্ট করে বলি, ইনি ছিলেন পঞ্চম বা ফিফথ শিখ গুরু। ইনাকে কে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। এবং গুরু রামদাস ইনাকে কে ছিলেন? ইনাকে সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর স্বর্ণ মন্দির তৈরি করার জন্য তিনি তাকে একটা জমি দান করেছিল, ঠিক আছে। আর অমৃতসরে যদি হ্রদে হরমন্দির সাহেব কেনা নির্মাণ করে, সেটা করেছিল আমাদের গুরু অর্জুন সিং। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো অপশন বি। 22 নম্বর প্রশ্নটা কি রয়েছে, কার শাসনকালে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধটা হয়েছিল? ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল কার আমলে? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, না উইলিয়াম বেন্টিং? ঠিক আছে, এদের সম্পর্কেও তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা একটু জেনে নিতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে একবার জেনে নাও। এর সঠিক উত্তর হবে আমাদের ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। তোমাদের আজকে প্রথম প্রশ্ন, ইঙ্গো মারাঠা যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? এটা তোমরা এখনই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কবে ইঙ্গো মারাঠা যুদ্ধ সংগঠিত হয়। আচ্ছা, ওয়ারেন হেস্টিংস এর আমলেই কিন্তু আমাদের যে মারাঠা জাতির সঙ্গে যে মেইন যুদ্ধটা সেটা কিন্তু হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, লর্ড ওয়ারেন হেস্টিংস আমাদের কে ছিল? এই ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। আর উইলিয়াম বেন্টিং কে ছিল? ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের যদি বলা হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, সেটা ছিল আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, ক্যানিং কে ছিল? আমাদের ভারতের প্রথম গভর্নর। সিপাহী বিদ্রোহের পরে প্রথম হয়। আচ্ছা, কর্নওয়ালিস সম্পর্কে যদি আমরা বলি, কর্নওয়ালিসের সময় আমাদের শ্রী রঙ্গপত্তমের যুদ্ধ হয়েছিল, টিপু সুলতানের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস আমাদের চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে হয়। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিল আমাদের লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু অ্যাডিশনাল, যেগুলো আমাদের, যেটা আমি বারবার বললাম, এই বইয়ের মধ্যে আমাদের সম্পূর্ণ ব্যাখ্যাগুলো দেওয়াই রয়েছে এই সকল বইগুলোতে। তো অবশ্যই বইগুলো কিন্তু নিয়ে নেবে, নিয়ে এই ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিতে পারবে। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? ভেরি ইম্পর্টেন্ট। সবার আগের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে। এবং বক্সারের যুদ্ধে ইংরেজদের পক্ষে কে ছিল? হেক্টর মুনরো। হেক্টর মুনরো ছিল ইংরেজদের পক্ষে বক্সারের যুদ্ধের সময়। তো কার সাথে হয়েছিল? সিরাজদৌল্লা, মির্জাফর, নওয়াজউদ্দৌলা, মীর কাসিম। তো বক্সারের যুদ্ধের সময় যে ইয়ে ছিল, সময় যে নবাব ছিল যদি বলা হয়, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, মীর কাসিম। বক্সারের যুদ্ধ যখনই শেষ হয়ে যায় তখনই তাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব করা হয়েছিল, ঠিক আছে। সিরাজদৌল্লা ছিল 1757 যেটা পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধের সময় তিনি কিন্তু লিড করেছিলেন। ওকে, আচ্ছা,
বক্সারের যুদ্ধের সময় পরেই কিন্তু স্টুডেন্ট মনে রাখবে ইংরেজদের মেন যে আধিপত্যটা, সেই আধিপত্য কিন্তু ভারতবর্ষে স্থাপিত হয়। কারণ তিনি শুধু একাই মীর কাসিমকে করেনি, এর সঙ্গে ছিল দ্বিতীয় সেকেন্ড শাহ আলম যে ছিল মুঘল সম্রাট, তাকেও সে ছিল, সুজাউদ্দৌলা ছিল। প্রত্যেকে কিন্তু এই বক্সারের যুদ্ধের পরে কিন্তু হয়ে যায়, মানে কি বলবো, তাদেরকে একসাথে হারিয়ে দেয়। এবং তারপরে এই বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল 1765 সালে ইংরেজরা দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। এবং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক নায়কতন্ত্র শুরু হয়ে যায় এবং 1765 থেকে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়। দ্বৈত শাসন ব্যবস্থারও কিন্তু সূত্রপাত তারপর থেকে হয়ে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আলীবর্দী খাঁয়ের পরে বাংলার নবাব পদে কে আসীন হয়েছিল? সুজাউদ্দিন, সেফ উদ্দৌলা, সরফরাজ খান না সিরাজদৌল্লা? আলীবর্দী খাঁ যখন ছিল, আলীবর্দীর খাঁয়ের পরে আমাদের যে যদি বলা হয় যে কে ছিল, বাংলা নবাব কে হয়েছিল, সেটা হয়েছিল আমাদের সিরাজউদ্দৌলা। ঠিক আছে, আলীবর্দীর খাঁ কিন্তু কলকাতার নামকরণ করেছিল কি আলীনগর। কলকাতার নামকরণ করেছিল আলীনগর, যেটা সেই সময়কার হাব ছিল আর কি। ঠিক আছে, বাকি যেগুলো ওখানে অপশন রয়েছে ওগুলো নিয়ে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। সিরাজদৌল্লা সম্পর্কে আমরা অলরেডি কিন্তু ডিসকাস করেই দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যেটা তোমরা এই বছরের পরীক্ষাতে 100% আশা করি দেখতে পাবে এবং এদের প্রত্যেক সম্পর্কে একটু জানা দরকার। তো আমি সেগুলো বলেই দিচ্ছি। কোন শিখগুড়িকে অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য মুঘল সম্রাট আকবর জমিদান করেছিল? একটু আগেই বলে দিলাম, অঙ্গদ, অমরদাস, রামদাস না তেগ বাহাদুর? তো রাইট আনসার কি হবে? গুরু রামদাস। তেগ বাহাদুর ছিল 9th শিখ গুরু, যাকে হচ্ছে ঔরঙ্গজেব হাতির পায়ের তলায় পিষে কিন্তু হত্যা করেছিল। তো এই দুটো তোমাদের খুব যে ইম্পর্টেন্ট তা না, খালি গুরু অঙ্গদকে এইটুকুই মাথায় রাখবে। লঙ্গরখানা যে ব্যবস্থাটা সেটা প্রথম শুরু করেছিল, লঙ্গরখানা সেটা করেছিল গুরু অঙ্গদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে এক নজরে দেখে নাও। বলেছে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করতে কে বাধ্য হয়েছিল? প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, দ্বিতীয় মাধবরাও না দ্বিতীয় বাজিরাও? তো আমাদের আচ্ছা, তো আমাদের যে কত 26 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দ্বিতীয় বাজিরাও। এবার তোমাদের আজকে সেকেন্ড প্রশ্ন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি পেশোয়ারের সঙ্গে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনা চুক্তি হয়েছিল সেটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এটা তোমাদের আজকে সেকেন্ড প্রশ্ন। এটা উত্তর তোমরা চট জলদি তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে, রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংকরণ, এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকে নেপোলিয়নের ক্ষুদ্র সংকরণ বলা হয়? সেটা বলা হয়েছিল রঞ্জিত সিংকে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে দেখো, দুটো কথা আছে। এক নম্বর কথা, রঞ্জিত সিংকে কি বলা হতো? শেরি পাঞ্জাব। কাকে শেরি পাঞ্জাব বলা হতো বা নেপোলিয়নের ক্ষুদ্র সংকরণ বলা হতো? বা কে বলেছিল সব লাল হো জায়গা, সব লাল হো জায়গা, এই কথাটা কে বলেছিল? সেটাও বলেছিল আমাদের রঞ্জিত সিং। ঠিক আছে, কে বলেছিল? এলফিনস্টন, ভিনসেন্ট স্মিথ, জ্যাকিমো না রমেশচন্দ্র মজুমদার? তো আমাদের 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ভিক্টর জ্যাকিমো। ভিক্টর জ্যাকিমো তোমাদের রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলেছিলেন। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও। রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? ভেরি ইম্পর্টেন্ট, দিল্লি, লাহোর, ওরাগাঁও না আগ্রা? তো রঞ্জিত সিং সম্পর্কে তো আমরা অলরেডি বলেই দিলাম। তো তার যে রাজধানী ছিল সেটা ছিল আমাদের আগ্রায়। ঠিক আছে, রঞ্জিত সিং এর সঙ্গে কিন্তু অনেকেরই যুদ্ধ হয়েছিল। তো তিনি কিন্তু একজন ফেমাস ব্যক্তি ছিলেন। শিবাজির জন্মস্থান কোথায়? দেখো, শিবাজির জন্মস্থানের থেকে বেশি ইম্পর্টেন্ট শিবাজির রাজ্যাভিষেক কত সালে এবং কোথায় হয়েছিল। ঠিক আছে, তো রঞ্জিত সিং এর যে জন্মস্থান বলা হয় সেটা কোথায় ছিল আমাদের? রায়গড়, প্রতাপগড়, শিবেনারি না পুরন্দর? তো রাইট অ্যান্সার হবে শিবেনারি। কিন্তু রায়গড়ে তার কি হয়েছিল? রাজ্য অভিষেক হয়েছিল, যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আছে। তার রাজ্য অভিষেক কত হয়েছিল? 1674 সালে। সেটা হয়েছিল আমাদের কোথায়? রায়গড়ে। এটা কিন্তু পরীক্ষার জন্য স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 30 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? আমি কেবলই এটা বলে দিলাম, আমরা যখন মুঘল সম্রাট সম্পর্কে আলোচনা করলাম। 1764 সালে যারা জাহাঙ্গীর খান, আহমদ শাহ নাম দ্বিতীয় শাহ আলম। তো রাইট আনসার কি হবে? আমরা দ্বিতীয় শাহ আলম। এর সাথে আমাদের কে ছিল? সুজাউদ্দৌলা এবং মীর কাসিম। যেখানে ইংরেজদের নেতৃত্ব কে দিয়েছিল? আমাদের হেক্টর মুন্ড্রো। গুরু গ্রন্থ সাহেব কে রচনা করেছিলেন? গুরু অর্জুন সিং, গুরু রামদাস, গুরু অঙ্গদ না গুরু তেগ বাহাদুর? তো তোমাদের 31 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে? পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন সিং গুরু গ্রন্থ সাহেবের কিন্তু রচনা করেছিলেন।
যাকে জাহাঙ্গীর কিন্তু হত্যা করেছিল। বাকি সবগুলো আমি এক এক করে আলোচনা এখানে করে দিয়েছি, তো রিপিট আলোচনা করার কোনো প্রয়োজন নেই, সবকিছু তোমরা ভিডিও দেখলেই দেখে নিতে পারবে। সাতারা থেকে পুনেতে রাজধানী কে স্থানান্তর করেছিল? প্রথম বাজিরাও বালাজি বিশ্বনাথ, দ্বিতীয় বাজিরাও না নারায়ণ রাও। তো তোমাদের 32 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সেটা হবে আমাদের প্রথম বাজিরাও, অপশন এ। প্রথম বাজিরাও সাতারা থেকে পুনেতে তিনি কিন্তু রাজধানী স্থানান্তর করেছিলেন। এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেনাকার্তে উপাধি কে পেয়েছিলেন? শিবাজি, শম্ভুজি, বালাজি বিশ্বনাথ না রাজারাম? তো তোমাদের 33 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হবে আমাদের বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথকে সেনাকার্তে উপাধি কিন্তু প্রদান করা হয়েছিল, এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। শম্ভুজি কে ছিল? এ ছিল শিবাজির পুত্র, ঠিক আছে? যে শিবাজির পরে কে সিংহাসনে বসেছিল যদি আসে, তাহলে সেটা হবে আমাদের শম্ভুজি। নেক্সট কোশ্চিন, প্রথম দেশীয় রাজা হিসেবে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতার চুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা ডব্লিউপি বলো, কেপি বলো, বা এই বছরের যত পরীক্ষা, আইসিডিএস তো আসতে চলেছে, যে কোনো পরীক্ষায় বলো এটা আসবেই আসবে, এটা 100% শিওর থাকে। তো হায়দ্রাবাদের নিজাম, অযোধ্যার নবাব, পেশোয়া দ্বিতীয় বাজিরাও না মহীশূরের শাসক টিপু সুলতান? তো এরা কিন্তু প্রত্যেকেই অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য হয়েছিল, কিন্তু হায়দ্রাবাদের নিজাম নিজাম আলী খাঁ যে ছিল, এ কিন্তু সবার আগে ফার্স্ট ছিল। এবার তো টিপু সুলতান বলো, দ্বিতীয় বাজিরাও বলো, শাহাদাত খান বলো, প্রত্যেকে কিন্তু ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু মানতে বাধ্য হয়েছিল। এবং এটার প্রবর্তক কে ছিল? এটাও পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট, এটা ছিল লর্ড ওয়েলেসলি। এই অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিল আমাদের লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, বাংলার হুগলিতে ইংরেজদের যে বাণিজ্য কুটির হয়েছিল তার নির্মাণের জন্য অনুমতি কে দিয়েছিল? সরফরাজ খান, আলিবর্দিন খান, সুজাউদ্দিন না মুর্শিদ কুলি খাঁ? তো তোমাদের 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ বাংলার হুগলিতে ইংরেজদের যে বাণিজ্য কুটির সেটা নির্মাণের জন্য অনুমতি দিয়েছিলেন। তো অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 36 নম্বর প্রশ্ন, শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? রামদাস, একনাথ, তুকারাম না দাদাজি কোন্ডদেব? তো এটা রাইট অ্যান্সার কি হবে আমার 36 নম্বর প্রশ্নের? রাইট অ্যান্সার হলো অপশন এ, গুরু রামদাস। শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? আমাদের গুরু রামদাস ছিল শিবাজির আধ্যাত্মিক গুরু। নেক্সট কোশ্চিন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অযোধ্যার শেষ নবাব কে ছিল? এই প্রশ্ন কিন্তু স্টুডেন্টস তোমাদের যদি বলো সেন্ট্রালের যে এক্সামগুলো রয়েছে না, পিএসসি যে এক্সামগুলো রয়েছে, এগুলোতে খুব বেশি দেখতে পাওয়া যায়। আসাদুদ্দৌলা, শাহাদাত খান, সুজাউদ্দৌলা না ওয়াজিদ আলী শাহ? তো ভাই 37 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ অযোধ্যা ছিলেন শেষ নবাব, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও, কাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয়? আমরা কেবলই বললাম মারাঠা জাতির নেপোলিয়ান, একটা ছিল নেপোলিয়ানের ক্ষুদ্র সংকরণ, দুটো কিন্তু একটু আলাদা। হ্যাঁ, আমি ওটা তো আলাদা ছিল, এটা আলাদা। শিবাজি, প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ না বালাজি বাজিরাও? তো মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয় প্রথম বাজিরাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়? সেটা বলা হয় আমাদের প্রথম বাজিরাও, ঠিক আছে? তো এটা হলো আমাদের পরবর্তী প্রশ্ন। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কে করেছিল? পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কে ঢুকিয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড মেও, লর্ড ক্যানিং, লর্ড লিটন? তো তোমাদের রাইট অ্যান্সার আমাদের কি হবে 39 নম্বর প্রশ্নের? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি 1853 সালে কিন্তু প্রথম রেলপথের সূচনা করেছিলেন। এবারেও তার হাত ধরেই কিন্তু আমাদের পিডব্লিউডি, এটাও কিন্তু আমাদের সূচনা হয়েছিল, যে পাবলিক ওয়ার্ক ডেভেলপমেন্ট তোমরা এখন যেটা জানো, সেটার সূচনাও কিন্তু তিনি করেছিলেন। লর্ড মেও ভারতের প্রথম জনগণনার সূত্রপাত করেছিল লর্ড মেও, সেটা করেছিল হচ্ছে আমাদের 1872 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে। লর্ড ক্যানিং কে ছিল? ভারতের প্রথম গভর্নর, রানীর বলে আর কি। আর লর্ড লিটন যদি বলি, এ তো মানে যত ধরনের কুকাম ছিল ভারতের এগেনস্টে সবই করেছে। তো দেশের সংবাদপত্র আইন যেটাকে বন্ধ করেছিল, দেশীয় সংবাদপত্র আইন, অস্ত্র আইন চালু করে দিয়েছিল, এরকম অনেক কিছুই করেছিল, ঠিক আছে? যেটা কিন্তু মানে লর্ড লিটনকে ওই যুগের উজ্জ্বল বিফলতা বলা হয়, এটা গান্ধীজি বলেছিল। তো এই সকল প্রশ্নগুলো এই সকল গভর্নর বা গভর্নর জেনারেল বা এদের থেকে কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে? এবং তোমাদের আজকে যে লাস্ট প্রশ্ন রয়েছে, লাস্ট প্রশ্নটা কি রয়েছে, কোথায় না স্টুডেন্টস আরো প্রশ্ন রয়েছে, অসুবিধার ব্যাপার নেই। ওকে, আরো হ্যাঁ কিছু প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোথায় অন্ধকূপ হত্যাটা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। অন্ধকূপ হত্যা প্রত্যেকেই জানো, 1757 সালে যে আমাদের মানে সিরাজদৌল্লা যে কারণে পলাশী যুদ্ধ উত্তীর্ণ হয়েছিল, তাই না?
কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ না মুঙ্গের? তো আমাদের যে অন্ধকূপটা হয়েছিল সেটা হয়েছিল অপশন এ, কলকাতায়। কলকাতায় কিন্তু অন্ধকূপ হত্যা হয়েছিল, জনকে আটকে দেওয়া হয়ে গেছিল, আটকে দেওয়ার ফলে তারা কিন্তু অনেকেই মারা গেছিল। তো ভেরি ইম্পর্টেন্ট, এই অন্ধকূপ হত্যা সেটা কোথায় হয়েছিল? আমাদের কলকাতায়। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বলেছে কি, কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হয়? ঠিক আছে, কোন যুদ্ধে আমাদের টিপু সুলতান নিহত হয়েছিল? প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, না শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে? তো তোমাদের 41 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে। শ্রীরঙ্গপত্তমের যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু টিপু সুলতান নিহত হয়। তাকে কে মেরেছিল? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস তাকে কিন্তু হত্যা করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 42 নম্বর প্রশ্ন, শেষ শিখ গুরু কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শেষ শিখ গুরু কে ছিল? তোমাদের গুরু হররায়, গুরু হরকিষণ, গুরু তেগ বাহাদুর, না গুরু গোবিন্দ সিং? তো আমাদের শেষ যে যিনি গ্রন্থ সাহেব রচনা করেছেন শেষ শিখ গুরু সেটা ছিল গুরু গোবিন্দ সিং। অ্যাকচুয়ালি গুরু গোবিন্দ সিং আমাদের কিন্তু খালসা পান্থ রচনা করেছিল। হ্যাঁ, মানে এক কথায় তুমি যদি বলো যে শিখ ধর্মের মূল প্রবক্তাকে, তাহলে কিন্তু বলতে হবে আমাদের গুরু গোবিন্দ সিং, এবং ইনি ছিলেন কিন্তু শেষ শিখ গুরু। পরবর্তী প্রশ্ন, রঞ্জিত সিং এর সঙ্গে অমৃতসরের চুক্তি স্বাক্ষর হয়েছিল কে করেছিল? এর থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আমি এটা থেকে বলি, অমৃতসরের যেটা সন্ধি হয়েছিল 1809 সাল, এইটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। মানে অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? এবার প্রশ্ন হলো কার সাথে হয়েছিল? মেটক্যাপ, মুনরো, কর্নওয়ালিস, না লর্ড ডালহৌসি? তোমার 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে চার্লস মেটক্যাপ। চার্লস মেটক্যাপের জন্য সাথে অমৃতসরের সন্ধি হয়েছিল রঞ্জিত সিং এর। এই চার্লস মেটক্যাপকে লিবারেটর অফ প্রেস বা সংবাদপত্রের মুক্তিদাতাও কিন্তু বলা হয়ে থাকে। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুন্ডোর আমলে বক্সারের যুদ্ধ হয়েছিল, কর্নওয়ালিস এবং ডালহৌসি সম্পর্কে তো আমরা আগেও আলোচনা করে দিলাম। এই লিবারেটর অফ প্রেস যে কথাটা আমি এখানে বললাম, এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? 44 নম্বর প্রশ্নটা দেখে নাও। কার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ? মীর কাসিম, মীর জাফর, আলীবর্দী খাঁ, না তোমাদের মুর্শিদ কুলি খাঁ? এই মুর্শিদ কুলি খাঁ কিন্তু মানে মুর্শিদাবাদ যেখানে মানে ছিল রাজধানী, মুর্শিদাবাদে কিন্তু ট্রান্সফার করেছিল। যাই হোক, তো কার ছিল? তো 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা ছিল আমাদের আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর কিন্তু অ্যাকচুয়াল যে নাম সেটা ছিল আমাদের হচ্ছে মির্জা মোহাম্মদ। ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁ যেটা বলতে চাইছিলাম, মুর্শিদ কুলি খাঁ যদি বলা হয় যে রাজধানী কোথায় ছিল, সেটা কিন্তু ছিল আমাদের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে রাজধানী পরবর্তীকালে স্থানান্তর করেছিল? সুজাউদ্দিন, সরফরাজ খান, মীর কাসিম, না মীর জাফর? তো এই যে যেটা মুর্শিদ কুলি খান আমলে যেটা রাজধানী ছিল তোমাদের মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে ট্রান্সফার করিয়েছিল তার রাজধানী, সেটা করেছিল আমাদের মীর জাফর। মীর জাফর মুর্শিদাবাদ থেকে তোমাদের মুঙ্গেরে রাজধানী ট্রান্সফার করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 46 নম্বর প্রশ্ন, মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া কে ছিল? আমরা কেবলই হয়তো এটা নিয়ে আলোচনা করেছিলাম, এর আগে একবার আলোচনা করেছি। দ্বিতীয় বাজিরাও, নারায়ণ রাও, দ্বিতীয় মাধব রাও, না মাধব রাও? তো তোমাদের 46 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও ছিল মারাঠা জাতির কিন্তু শেষ পেশোয়া, শেষ স্বাধীন পেশোয়া যদি বলা হয়, তাহলে সেটা ছিল আমাদের দ্বিতীয় বাজিরাও। এবার এখানকার খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। কত খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কুশাসনের অধীনে তোমাদের হচ্ছে অযোধ্যা দখল করে? এটা জেনে রাখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি, ভুল ভাল দেখিয়ে যে তুমি রাজ্য পরিচালনা করতে পারছো না, এবার রাজ্যটাকে দিয়ে দাও, 1854 সালে এই নীতিটা চালু করে। এই 1854 সালে যে নীতিটা চালু করেছিল, এই নীতির প্রথম যে শিকারটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে কোথায় গেল? অযোধ্যা। অযোধ্যা 1854 সালে এটা চালু করা হয়েছিল, এবং 1856 সালে প্রথমবারের জন্য কুশাসনের যে অজুহাত সেটা দেখিয়ে অযোধ্যাকে দখল করেছিল। কিন্তু যদি বলা সত্য বিলোপ নীতি কত সালে চালু হয়, সেটা কিন্তু হয়েছিল 1854 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, গুরুমুখী বর্ণমালা কে সূচনা করেছিলেন? তো আমাদের অপশনগুলো কি রয়েছে? গুরু অঙ্গদ, গুরু রামদাস, গুরু অমরদাস, না গুরু হররায়? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ কিন্তু গুরুমুখী বর্ণমালা সূচনা করেছিলেন, এবং এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 49 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। বলেছে মারাঠা সাম্রাজ্যে অষ্টপ্রধান কার রাজসভায় ছিল? মানে 8 জন দিগ্গজ নিয়ে একটা রাজ্য পরিচালনা করা হতো। কার রাজসভায় ছিল? আচ্ছা, কার রাজসভায় তো দেওয়াই নেই, যাই হোক বলে দিচ্ছি আমি। এটা ছিল শিবাজির রাজসভায়। হ্যাঁ, শিবাজির রাজসভায় ছিল হচ্ছে আমাদের অষ্টপ্রধান।
এবং এই অষ্টপ্রধান বলতে কি বললাম, আমি কেবলই বললাম 8জন সভাসদ, সেনাপতি, মন্ত্রী না কোনোটাই নয়। তো আমাদের 49 নম্বর যে প্রশ্নের সঠিক উত্তর সেটা হলো 8জন মন্ত্রী। যেমন নবরত্ন ছিল আকবরের সভায়, আকবরের সভায় কি ছিল আমাদের নবরত্ন 9জন, ঠিক সেই রকমই এদের ছিল 8জন। কার ছিল? শিবাজির রাজসভায় ছিল 8জন, যার ছিল 8জন বিশিষ্ট মন্ত্রী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, লাস্ট প্রশ্ন, পুরন্দরের সন্ধিতে শিবাজির সাথে কার স্বাক্ষর হয়েছিল? আজকে শেষ প্রশ্ন তোমাদের, এই পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের উত্তরও তোমরা কমেন্ট সেকশনে দেবে। কার সাথে হয়েছিল? আফজল খাঁ, দ্বিতীয় আকবর, প্রথম বাহাদুর শাহ না জয় সিং? তো পুরন্দরের সন্ধি যেটা স্বাক্ষরিত হয়েছিল সেটা হয়েছিল আমাদের জয় সিং এর সঙ্গে শিবাজি। তো এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু আজকে 50টা প্রশ্নের মধ্যে দিয়ে ঘোড়াটা কমপ্লিট করে দিলাম। এখন আমি বাকি কাজগুলো নিয়ে বসবো, যদি দেখি যে আরো কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের প্রয়োজন, সেটা আমি তোমাদেরকে কিন্তু কালকে করিয়ে দেবো। কালকে ক্লাসটা আমাদের এই সপ্তাহের লাস্ট ক্লাস হবে, তার মধ্যে দিয়ে এটা আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, বা নতুন কোনো চ্যাপ্টার আমি শুরু করবো। তো যেভাবে স্টুডেন্টস তোমরা ডেইলি জয়েন হচ্ছ, ক্লাসগুলো করছো, জাস্ট রেগুলার এভাবে ক্লাসগুলো করে যাও, যাতে করে আগামী পরীক্ষার জন্য তোমরা ফ্রিতে সম্পূর্ণ রেডি হতে পারো। আর যারা মনে করছে যে না স্যার আমরা যেভাবে হোক আরো বেটার প্রিপারেশন নেবো, তাহলে আরো যদি বেটার প্রিপারেশন তোমাদেরকে মনে হয় যে আমরা নেবো, তাহলে একটাই উপায় রয়েছে, তোমরা জাস্ট খালি আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের যোগাযোগের ঠিকানা একদম তোমাদেরকে সিম্পলি বলে দিচ্ছি। আমাদের যোগাযোগের ঠিকানা হলো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, বালুঘাট হেড অফিস, এবার গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায় ব্রাঞ্চ রয়েছে। সব প্রিপারেশন আমাদের হয়, আবাসিক হলো শুধুমাত্র বালুঘাটে। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। এবারে যে ফেসিলিটিস গুলো রয়েছে এখানে সব ফেসিলিটিস দেওয়াই আছে। তুমি টেলিগ্রামে চলে যাও, পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফ এর মধ্যে ফেসিলিটিস গুলো দেখে নিতে পারবে। ফি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে, কি কি সুবিধা হবে সবকিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল এতটাই। আশা করছি ক্লাসগুলো ভালো লাগছে, খাতা কলম নিয়ে বসে পড়বে এবং ক্লাসগুলো কিন্তু রেগুলার করবে, এগুলোই তোমাদের পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে, এটা নিয়ে তোমরা একদম নিশ্চিন্ত থাকবে। তো আজকের মতো ক্লাসটা তবে স্টুডেন্টস, পরবর্তী ক্লাসটা তোমার সাথে খুব শীঘ্রই আমরা দেখা করবো। তো কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানাবে, এবং ইতিহাসের বইটাও কিন্তু তোমরা খুব শীঘ্রই আমাদের সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো স্টুডেন্টস এতটাই, নমস্কার।